দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আড়াইসিএল জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি অর্থনীতি নিয়ে এবং তা বিশ্লেষণ করবার চেষ্টা করি, পর্যবেক্ষণ তুলে ধরবার চেষ্টা করি। আজকে যদিও রাজনীতির একটু বাইরে গিয়ে ভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। এই সময় আমরা জানি যে বেশ একটি আলোচিত বিষয় শিল্প কারখানার মালিক থেকে শুরু করে বাসা বাড়িতে যারা রয়েছেন, গ্যাস সংকটটা আসলে চরমভাবে ভোগাচ্ছে মানুষকে। আমরা গ্যাস সংকটের দুর্ভোগ নিয়ে জনমানুষের দুর্ভোগ নিয়ে কথা বলতে চাই, একই সঙ্গে শিল্প মালিকদের দুর্ভোগ নিয়েও কথা বলতে চাই। আমাদের সঙ্গে জ্বালানি খাতের দুজন বিশেষজ্ঞ আজকে স্টুডিওতে সময় দিয়েছেন। আমরা আশা করি আমাদের এই আলোচনা আপনারা উপভোগ করবেন। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডক্টর ইজাজ হোসেন, রয়েছেন সাবেক অধ্যাপক বুয়েট এবং জ্বালানি ও টেকসই উন্নয়ন বিষয়ক বিশেষজ্ঞ। স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে। আমাদের সঙ্গে আছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, রয়েছেন গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে যেটি দর্শকদের বলছিলাম, আমরা মূলত জনতন্ত্র গণতন্ত্রের রাজনীতি বিষয়ক আলোচনাটা প্রাধান্য পেলেও আজকে আমরা যেহেতু আপনাদেরকে পেয়েছি, শুরুটা করতে চাই গ্যাস সংকটের দুর্ভোগ দিয়ে। আমরা দেখলাম যে মহেশখালীতে ভাসমান টার্মিনালের সরবরাহ বন্ধের যে প্রজ্ঞাপন আমরা পেট্রো বাংলার কাছে আগেই পেয়েছি 31 ডিসেম্বর। সেই সংবাদ পাওয়ার পর আমরা দেখলাম যে 3 দিনের একটা নোটিশ ছিল। কিন্তু মোটা দাগে এই দুর্ভোগটা আসলে আমরা যদি একেবারে পরিবার পর্যায় থেকেই শুরু করি আলোচনাটা, একজন গৃহিণী যিনি রান্না করতে যাচ্ছেন, তার পরিবার পরিচালনা করছেন, রাজধানীতে আমরা কত রকম চড়াই উৎরাই, দুর্ভোগ, উচ্চ মূল্যস্ফীতি, নানা কিছুর সাথে আসলে কষাঘাতের সাথে মানুষকে এখন লড়াই করতে হচ্ছে। এই সময়ে এই গ্যাস সংকটের যে কারণ আসলে সেটির পেছনে আসলে আরও অন্তর্নিহিত কারণ আছে মনে করেন কিনা, অথবা এই কারণগুলো আমাদের তৈরি এক ধরনের দুর্ভোগের ফসল এখন হচ্ছে কিনা? ইজাজ স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ। আমি কোন সেক্টরটা বলবো নাকি সার্বিক সব? আমরা একটু গ্যাস সংকটের দুর্ভোগটা যে হচ্ছে সেটা নিয়ে, গৃহস্থলীতে যে সংকট হচ্ছে, জি, এরপর আমরা শিল্পেও যেতে চাই। হ্যাঁ, ঠিক আছে, দ্যাটস ফাইন। আজ গৃহস্থলীর ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে আমাদের দেশে আমরা কখনোই যে বলি, যদি শহরের কুকিং ফিউল যদি বলি, হ্যাঁ, যে যারা এখানে যে যারা বাস করে তারা রান্না করবে কি দিয়ে, এটার কিন্তু কখনো একটা পরিকল্পনা করি নাই। ইভেন সারা দেশেও যে রান্না কি দিয়ে হবে এটারও একটা করি নাই। আমরা অনেক দিন ধরে বলছি, যেরকম আমরা জানি রুরাল এরিয়ায়, হ্যাঁ, গ্রাম অঞ্চলে বেশিরভাগ লোকই ওই কাঠ খড়কুটা এগুলো দিয়ে রান্না করে, হ্যাঁ। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে তাদের ইকোনমিক অবস্থা ভালো হওয়ার সাথে সাথে তারা এলপিজিতেও কিছু কিছু যাচ্ছে। এখন শহরে আমরা কিন্তু ঢাকায় সবসময়, ঢাকা এবং কয়েকটা বড় বড় শহরে আমরা গ্যাসের উপরে নির্ভর করে এসেছি। এখন এই গ্যাসের উপরে নির্ভরতাটা কতখানি ঠিক ছিল, আর এটা কি আগেই আমাদেরকে প্ল্যানিংয়ের মাধ্যমে সরিয়ে দেওয়া উচিত ছিল নাকি, আমরা কিন্তু কখনোই এগুলো কখনো বিশ্লেষণ করি নাই। আমি যতদিন ধরে এই সেক্টরের আন্ডারস্ট্যান্ডিং দেখছি, আমি সবসময় একটা বলে এসেছি যে গ্যাস সেক্টর সাপ্লাই প্রায়োরিটাইজেশন অত্যন্ত ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে কোন সেক্টরে কিভাবে যাবে, এই পুরো সেক্টরটা কীভাবে ম্যানেজ হবে, হ্যাঁ। কারণ আমাদের একসময় তো যথেষ্ট গ্যাস ছিল, আমাদের চিন্তা করতে হয় নাই। কিন্তু এই গ্যাসের মানে আমাদের যথেষ্ট গ্যাসের থেকে এখন যে আমাদের শর্টেজ, এটাই 10 বছরের মধ্যে আমরা পেয়েছি, 10-এর একটু বেশি আর কি। তো এই পরিস্থিতিতে যে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে শীতকালে কিন্তু সবসময় চাপ কম থাকে এবং একটা সমস্যা হয়। তো এইখানে এইবার যেটা হয়েছে, ওই শীতের যে নর্মাল যেই সমস্যা সেটা তো হবেই, তার সাথে আপনি যেটা বললেন একটা এফএসআরইউ বিকল হয়ে গেছিল কিছুদিনের জন্য। তা আমার টোটাল ডিমান্ড বাংলাদেশের এখন 4000 MMCFD। আমার যদি সাপ্লাই ভালো থাকে সব কিছু, তাও আমি 3000 MMCFD সাপ্লাই করতে পারি। তার মানে আমি 25% আমি শর্টফলেই চলছি। এর মধ্যে যদি একটা এফএসআরইউ খারাপ হয় তাহলে আপনি নিজেই বুঝতে পারেন যে কী অবস্থা হবে, হ্যাঁ। সো আমাদের সেটাই হয়েছে। সেখানে তো আর মানে আমার তো আর বিশ্লেষণের কিছু নাই যে কি হয়েছে। এখন আমরা কি এই টেকনিক্যাল কারণের দুর্ভোগ, মানুষের ভোগান্তি আমরা তৈরি করলাম, কিন্তু আমরা আসলে যেটা বলছিলেন স্যার, যে আমদানি করা এলএনজি দিয়ে আমরা দেখেছি যারা একটু মধ্যবিত্ত তারাও এখন ব্যবহার করছেন, কিন্তু সেটাও কি বিকল্প জ্বালানিটাও কি আমরা আসলে কতখানি বা সরবরাহ নিশ্চিত করতে পেরেছি, অথবা সেটার ব্যয়ভার মেটানোর যে সক্ষমতা একটা পরিবারের, সেই জায়গাটাও তো একটা
চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অনেক পরিবারের জন্য। মানে আমরা যদি ইয়েতে গ্যাসে থাকি তাহলে তো তাদের অসুবিধা নেই, সেটা তো মোটামুটি চলে আসছে। আমি যদি এখন বলি তাদেরকে এলপিজিতে যেতে, তাহলে একটা আমি সেটাই বলছি যে আমরা যখন গ্যাসও দিতে পারছি না, আবার এলপিজিতেও তো এইটার উত্তর একটা সহজ উত্তর আছে। আমরা যদি দেখি যে কলকাতায়, আমি তো কলকাতায় ধরো 50 বছর ধরে যাচ্ছি, হ্যাঁ, 50 বছর আগেও কিন্তু ওখানে এলপিজি ব্যবহার করত এবং তারা কিন্তু সবসময় এলপিজিতেই অভ্যস্ত। হ্যাঁ, তাহলে আমাদের পাশের দেশ এবং কিছুদিন পর্যন্ত তো আমাদের মানে পার ক্যাপিটা ইনকাম একই ছিল আর আমরা বেশিও ছিলাম, তো কেন তারা যদি এলপিজি ব্যবহার করতে পারে আমরা পারবো না? হ্যাঁ, এই প্রশ্নটা চলে আসে, কিন্তু ব্যাপারটা অত সহজ না। মজিম ভাই আছেন ইকোনমিস্ট, উনি আরো বিশদ এটা বলতে পারবেন। আমরা ইঞ্জিনিয়ার, আমরা বলেই দিতে পারি হ্যাঁ তুমি গ্যাস পাও না তো এলপিজি ব্যবহার করো না কেন। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে এলপিজির ব্যবহারটা ইন্ডিয়াও কিন্তু তারা এইভাবে করে নাই। হ্যাঁ, অনেক দিন ধরে এলপিজির প্রত্যেকটা সিলিন্ডারে অনেক দিন ধরে একটা ভালো রকমের সাবসিডি ছিল। আই থিঙ্ক 5 থেকে 10 বছরের মধ্যে এরকম কোনো একটা সময় তারা এটা সরানো আরম্ভ করলো, এই সাবসিডিটা। হ্যাঁ, এখনও ইন্ডিয়ায় সাবসিডি আছে, কিন্তু কারা পায়? সবাই পায় না। আমরা যেরকম ইয়ে দিচ্ছি, খাদ্যপণ্য দিচ্ছি টিসিবির কার্ডে, ওরকমই তারা একটা কার্ড সিস্টেম করে একটা নির্দিষ্ট একটা ইয়েকে দিচ্ছে এই ইয়েটা। হ্যাঁ, আমি কিন্তু অনেক কিছু বিবেচনা করে আমি রীতিমতো সবসময় রেগুলারলি যেটা প্রচার করছি যে আমাদেরকে এই গ্যাসের রান্না থেকে সরে আসতে হবে এই আরবান সেন্টার, স্পেশালি ঢাকায়। এবং এখানে আমি যদি 2-3 রকমের যদি গ্রাহক দিকে, আমি জানি কিছু গ্রাহক আছে তাদের কোনো অসুবিধা হবে না, অসুবিধা হলেও তাদেরকে অন্যভাবে ম্যানেজ করতে হবে, কিন্তু এই কথাটা আমি বলতে পারি না নিম্ন আয়ের লোকদের জন্য। তাদের জন্য অবশ্যই একটা সাবসিডি দিতে হবে। এখন 2 রকম সাবসিডিও দেওয়া যেতে পারে। হ্যাঁ, এইটা এলাকা ভিত্তিকভাবে করে। কিন্তু আমি যেটা মনে করি যে আমরা যদি গ্যাসের উপরে নির্ভরশীল থাকি এবং এইভাবে যেভাবে আমরা প্রত্যেকটা সেক্টরকে সমপরিমাণ মানে সব সমপরিমাণ কষ্ট যদি দিতে থাকি, তাহলে আমাদের সব কিছুই যাবে। আমাদের এই যে ইন্ডাস্ট্রির কথাটা পরে আসবো, হয়তো ইন্ডাস্ট্রিও যাবে। তবে এরপরে ইন্ডাস্ট্রির কথাটা বলবো যে আমি ডোমেস্টিক সেক্টরকেও দিব, যেখানে অপচয় হয় সাংঘাতিক রকমের, চুরিও হয় সেখানে, সেই সেক্টরের উপরে ভিত্তি করে ওটাকে যদি আমি এক্সপ্যান্ড যেটা হচ্ছে না এখনো, কিন্তু হতে পারে যে কোনো সময়, আমরা এটা পারবো না আমি মনে করি। স্যার, আমরা আসবো আপনার কাছে আবার। খন্দকার গোলাম মজিদ, আপনার কাছে আসতে চাই। আমরা জ্বালানি খাতের আলোচনাটা আসলে একটা বিস্তর আলোচনা। আমরা শুরুটা করছি একটু মাইক্রো লেভেল থেকে, যে পরিবার পর্যায়ে আমরা গ্যাসের যেহেতু সাম্প্রতিক সময় আমরা একটু দুর্ভোগ দেখছি নগরবাসীদের মধ্যে, সেটা নিয়ে গণমাধ্যমের রিপোর্টগুলো হচ্ছে, সেই আলোচনাটা থেকেই আমরা আসলে শিল্প কারখানায় যেতে চাই। আমরা কি আসলে 2030 সাল নাগাদ আমরা যখন আসলে টেকসই অর্থনীতির কথা বলছি, আমরা টেকসই জ্বালানির কথা বলছি, আমরা সেই সময় আবার অন্যদিকে আমাদের আমদানি নির্ভরতাও যদি বাড়তে থাকে, আমরা আসলে মানুষ জ্বালানির স্বস্তির জায়গাটা আমরা দেখেছি বিগত 15 বছর 16 বছরের সেই আলোচনাটাতে তো যাবই, কিন্তু এই যে একটা দুর্ঘটনা বা একটা ঘটনা, একটা কোথাও টেকনিক্যাল কিছু ঘটে গেল, সেটার দুর্ভোগ সারা দেশের মানুষকে আবার পেতে হয়, সেই জায়গাগুলোই আসলে একেবারেই যদি প্রান্তিক পর্যায় থেকে আমরা আলোচনাটা শুরু করি, মনে করেন কিনা যে এটা আসলে আমাদের এক ধরনের খামখেয়ালিপনার একটা খেসারত হয়ে দাঁড়ায়? না, খামখেয়ালিপনার খেসারতের ক্ষেত্রে যেটা বলার সেটা হলো যে গ্যাসের ঘাটতিটা কিন্তু এই যে একটা এফএসআরইউ এর ত্রুটির জন্য না, গ্যাসের সংকট কিন্তু বিগত কয়েক বছর থেকেই চলছে। আমি আপনার অনুষ্ঠানে আসার আগে একটু সার্চ করে হুট করে দেখলাম যে জানুয়ারি 2023, 24 না কিন্তু 24, সরি জানুয়ারি 2024-এ প্রায় 1 বছর আগে প্রায় ঘাটতি ছিল 62%। হ্যাঁ, 62% ঘাটতি ছিল। আর এই মাসেই যেটা তথ্য দেখলাম বণিক বার্তায় বললো যে 40% ঘাটতি যাচ্ছে, একটু আগে যেটা 25% হলো স্বাভাবিক যেটা, কিন্তু এখন প্রায় 40% ঘাটতি যাচ্ছে। সুতরাং ঘাটতি কিন্তু আমরা অব্যাহতভাবে আছি। আমাদের গ্যাস ঘাটতিটা শুধুমাত্র একটা এফএসআরইউ এর সংস্কারের জন্য তাই বলি যে 100টি কূপ খনন, 150টা বাপেক্স কিছুদিন আগেও বললো যে আরো 150 কূপ খনন তারা করতে চায়, কিন্তু সেইগুলোর বাস্তবতা তো আমরা আরো এর ভিতরে আবার আমরা এক্সপ্যানশনের কথা বলছি। হুট করে
এর মাঝখানে সেদিন হঠাৎ করে কোথা থেকে শুনলাম যে বাসা বাড়িতে নাকি আবার নতুন করে আমি আকাশ থেকে পড়েছি, এমনি যেগুলো আছে তাদেরকে দিতে পারছে না, আবার হুট করে বলা হচ্ছে আবার নতুন করে নাকি সংযোগ দেওয়া হবে। পরক্ষণেই দেখলাম যে উপদেষ্টা মহোদয় বললেন যে না, আমাদের কোনো পরিকল্পনা নাই। থ্যাঙ্কস গড যে কোথা থেকে এগুলো উৎপত্তি হয় আবার কোথা থেকে থামাতে হয়। এর ভিতরে আবার রাজনৈতিক, আগের সরকারের সময় রাজনৈতিক বিভিন্ন রকমের তো উচ্চাভিলাষ ছিল, তার ভিতরে উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহের জন্য লাইন বানিয়ে দেওয়া আছে, কিন্তু লাইনে কিন্তু কোনো গ্যাস সরবরাহ নেই, কিন্তু জনগণের দাবি ছিল উত্তরবঙ্গে লাইন বানিয়ে দিয়ে বসে আছে। এগুলোর একটা আসলে রাজনৈতিক অর্থনীতি আছে, এগুলো আসলে একরকমের চাহিদা সৃষ্টি করা হয় এবং চাহিদা সৃষ্টি করে আপনাকে এলএনজি নির্ভরতার দিকে নিয়ে যাওয়া হয়। আপনি অভ্যন্তরীণ উৎপাদন থেকে যদি না পারেন তাহলে যাতে আপনি এলএনজি আমদানি করেন, এবং এমন ভাবে আপনার জ্বালানি কাঠামোটাকে করে ফেলা হবে যে আপনি বিকল্প জ্বালানির কথা ভাবতেই পারবেন না তখন। এই যে এখন এমন একটা পজিশনে পড়েছেন, আপনার কাছে প্রশ্ন আসছে কবে অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন হবে, কবে তার থেকে তাড়াতাড়ি এলএনজি আমদানি করে এটা পূরণ হোক। তার মানে তো আপনি বুঝতে পারছেন যে এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে দেশের ভিতরে যে এলএনজি ছাড়া আমাদের চলবেই না। কিন্তু এটা কখনোই এরকম হতো না যদি সুচিন্তিতভাবে আগের সরকারের সময় থেকে জ্বালানি খাত সম্পর্কে, বিশেষ করে গ্যাস ভিত্তিক জ্বালানি খাত সম্পর্কে যদি কাঠামোটি আগানো হতো তাহলে কিন্তু এই সিচুয়েশন হতো না। ওনারা বলে যে হ্যাঁ, কবে বঙ্গোপসাগরে কবে কূপ খনন হবে, কবে পাওয়া যাবে। আরে ভাই, 2017 সাল থেকে তো এটা শুরু হতে পারতো। সেই সময় একই দিকে আমরা দেখেছি যে টেন্ডারে অংশ নিয়ে ফেরত চলে গেছে অনেক কোম্পানি। চলে যায়নি, ডাকাই হয়নি। মানে 3D সিসমিক সার্ভে করার কথা ছিল নরওয়েজিয়ান কোম্পানিকে, তাকে হঠাৎ করে অদৃশ্য কারণে তাকে বসিয়ে রেখে হুট করে দেশের ভিতরে এলএনজি একটা বিশাল বড় একটা লবি তৈরি হয়ে গেল দেশের ভিতরে, এবং হঠাৎ করে আমরা দেখলাম যে এলএনজি ছাড়া না হলে আমাদের চলেই না। এই যে একটা দেশের ভিতরে একটা কৃত্রিম সংকট তৈরি করে কৃত্রিম বাস্তবতা তৈরি করা, এটাও আসলে এক ধরনের ভেস্টেড গ্রুপের ইন্টারেস্ট, যেটার মধ্যে সরকারও থাকে, সরকারের বাইরের লোকজনও থাকে। সুতরাং এই জায়গা থেকে বেরোতে হলে আপনাকে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি তাতে আপনি সহসা কিন্তু কোনো সমাধান পাবেন না। এই যে একটু আগে যেটা ইজাজ ভাই বললেন যে আচ্ছা এলএনজি থেকে এলপিজি তে সরবেন, আপনার টাকা কোথায়? আপনার আমদানির টাকা আছে? আপনার তো আমদানির টাকা নাই আসলে। এবং এখন তো না হয় আমার গ্যাসের কিছুটা সংকট, গরম আসলে তখন কি করবেন? তখন তো আরো সংকট বাড়বে, তখন মনে হবে যে আচ্ছা আমি কোথা থেকে টাকা, মনে হচ্ছে তখন আরো ঋণ করি। আপনি কত ঋণ করবেন? সুতরাং এই যে একটা পরিস্থিতির মধ্যে, ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছি, এক ধরনের মানে ভ্রান্ত এক ধরনের জ্বালানি মিক্সের দিকে গিয়েছি, সেখানে এলএনজিকে বাস্তবায় সামনে নিয়ে এসেছি, এবং আমরা সঠিকভাবে গ্যাস এক্সপ্লোরেশনের দিকে না যেয়ে এখন আমাদের এমন একটা সিচুয়েশন দাঁড়িয়ে আছে যে আমরা কোনো দিকেই এখন আমাদের এই সমস্যার সমাধান নাই। একটাই এখন হতে পারে যে আমরা যদি দ্রুত যতটুকু সম্ভব তাড়াতাড়ি অভ্যন্তরীণ উৎসগুলোকে আরো বেশি ব্যবহার করতে পারি। বিশেষ করে আমাদের যদি গ্যাস যেগুলো পাওয়া গিয়েছে সেগুলো যদি ন্যাশনাল গ্রিডে আসে, নতুন করে যে 5টি গ্যাস কূপ খননের কথা হচ্ছে সেগুলো যদি আসে, এবং তা আসতেও মনে রাখা দরকার যে এখন যে গ্যাস সংকট এটা আগামী 1 থেকে 1.5 বছর থাকবে, এবং এই সংকট মাথায় নিয়ে আমাদের এগোতে হবে। এর কিন্তু কোনো বক্তব্য নেই, আমরা স্বাভাবিকে যেতে পারবো না, কিন্তু আমাদের অন্তত 1.5 বছর পরে হলেও যদি আমরা স্বাভাবিকে যেতে পারি সেই চেষ্টাটি সরকারের থাকা দরকার, যে অন্তত উদ্যোগগুলো যাতে এখন সামনে বাস্তবায়নের দিকে যায়। এর ভিতরে আবার দেখতে পাচ্ছি যে নতুন সরকার আসার পরে আগের সরকারের সময় তো বিভিন্ন রকমের লেনদেন হতো, সুতরাং সকলেই আনন্দের সাথে কাজ করেছে, একদিকে উৎপাদনে গেছে, একদিকে পকেট ভারী করেছে, একদিকে গিয়েছে। এখন আবার সবকিছু বন্ধ হয়ে যাওয়ার কারণে আবার কাজের গতিও হারিয়েছে। এই যে এখন বলা হচ্ছে যে বিদ্যুৎ বিভাগের নাকি কোনো টেন্ডার এগোচ্ছে না, টেন্ডার প্রক্রিয়া কারোরই এখন আর উৎসাহ নাই, কেননা উৎসাহের যে জিনিস সেগুলো যেহেতু নয়, এখন কারোরই উৎসাহ নাই। এখন আমি ভয় পাচ্ছি যে যেগুলো এই যে কূপ খনন করার যে উদ্যোগগুলো, এগুলো না আবার দেখা যায় যে উৎসাহের অভাবে আবার না মাঠে মারা যায়। সুতরাং এই ধরনের এটা একটা ট্রিকি সিচুয়েশন, একটা যে সময়কালে অ্যাডভাইজার মহোদয়ের আসলে নিয়মিত পর্যবেক্ষণে থাকা দরকার, যে যিনি যেটা কমিট করছেন যে 5টি কূপ খনন যেন হয়, এবং সেখান থেকে নিশ্চয়তা পাওয়া যায় কতটুকু পাওয়া যাচ্ছে বা না পাওয়া যাচ্ছে সেটি নিশ্চিত করা। সুতরাং সেইভাবে আসলে আগানো দরকার, নতুবা আমাদের একটা প্রেডিক্টেবিলিটি দেওয়া দরকার আছে, শুধু হাউস হোল্ডের জন্য না, এটা শিল্পের কারখানার জন্য দরকার আছে। সারের উৎপাদন ব্যাহত হচ্ছে, আপনি জানেন যে সারের উৎপাদন করতে পারছে না, আমদানি করতে হচ্ছে, সেখানেও একটা প্রশ্ন হচ্ছে আমরা গ্যাস দিয়ে সার করবো কিনা। আবার গ্যাসের
গ্যাসের স্বল্পতার ভিতরেও আমরা শাহজালাল সার কারখানা স্থাপন করেছি এখানে। তখনই একটা প্রশ্ন ছিল যে এত বিশাল একটা বলা হয়, সে সময় বড় করে বলা হয়েছিল এশিয়ার সবচেয়ে বড় সার কারখানা এখানে। তখনই আমাদের একটা প্রশ্ন ছিল কোন জায়গা থেকে, কোন জ্বালানির কোন উৎসের উপর ভিত্তি করে এরকম একটা বড় সার কারখানা উদ্বোধন করা হচ্ছে। 2 বছর আগেই করা হয়েছে, তখনও কিন্তু আমাদের গ্যাসের সংকট চলছে। তো কিছুরই নিশ্চয়তা নাই, তার ভিতরে আমরা বড় বড় প্রকল্পের দিকে যাচ্ছি। এর তো অবশ্যম্ভাবী পরিণতি এরকমই। সুতরাং এই জায়গা থেকে দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তী সরকার এই দায়টা নিতে হচ্ছে, কিছু করার নেই। কিন্তু অন্তত এটুকু যেন তারা চেষ্টা করেন, তারা যাতে একটা প্রেডিক্টেবিলিটি যেন দেন যে আচ্ছা ঠিক আছে, এর ভিতর থেকে আমরা এই সময়ে আপনাদের দুর্ভোগ যাবে, এই দুর্ভোগটা আরো কিছুকাল যাবে, কিন্তু এই সময়ের পর থেকে আমরা অন্তত ধীরে ধীরে গ্যাসের সরবরাহ বাড়াতে পারবো। কিন্তু বৈশ্বিক পর্যায়ে জ্বালানির যে দাম, যে $13 $14 করে দেখতে পাচ্ছি এলএনজির দাম যাচ্ছে, আমার মনে হয় না যে এরা খুব কমবে এটা। এবং একই সাথে আমাদের পেট্রোলিয়ামের যে দাম প্রায় $79 $80, এটাও যে খুব কমবে বলে মনে হয় না। সুতরাং আমরা যে বৈশ্বিক পর্যায়ে জ্বালানির দাম কমলে যে আমাদের কিছুটা আনার সক্ষমতা বাড়বে, সেটাও কিন্তু আমি খুব দেখছি না। সুতরাং সেরকম একটা পরিস্থিতিতে আমাদের নিজেদের সামর্থ্য দিয়েই আসলে এই সমস্যার সমাধানের চেষ্টা করা, অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ উৎস যেটুকু আছে গ্যাস উৎপাদন বৃদ্ধি করা, অপচয় নতুন কূপ খননের চেষ্টা করা এবং সেটা যতটুকু দ্রুত সম্ভব করা যায়। জি, অনেক ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে। ডক্টর ইজাজ, আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা দেখছি যে শিল্প কারখানার মালিকরাও কিন্তু সব থেকে বেশি হতাশ করছেন, কারণ স্বাভাবিক উৎপাদন নেই। তারা বারবারই আসলে, আগামীকালও আমি জানি যে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন তারা একটা সংবাদ সম্মেলন ডেকেছেন, সেখানেও নিশ্চয়ই এই গ্যাস সংকটের বিষয়গুলো নিয়ে তারা কথা বলবেন। আমরা মোটা দাগে ঘর গৃহস্থালী বাসাবাড়ির গ্যাসের কথা না হয় আমরা অনেক সময় এড়িয়েও যাই, যেহেতু আমাদের সরবরাহের একটা সীমাবদ্ধতা রয়েছে, আপনারা সবসময় বলেন। কিন্তু আমরা শিল্প কারখানাকে তো সচল রাখতে হবে, সেই জায়গাটায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। ঘুরে ফিরে ওই একই আলোচনা, আমরা কি ওই আসলে টেকসই কোনো সমাধানের পথে আদৌ হাঁটছি? ধন্যবাদ। কঠিন প্রশ্ন, কারণ মজিম ভাই যেটা বলল যে আমরা এই যে কখনোই যে আমাদের যে একটা মজুত ছিল গ্যাসের, ঠিক না? আমি রিসেন্টলি একটা ডেইলি স্টারে একটা আর্টিকেল লিখেছি এটা, যে 2009-এ 2009-এ আমাদের প্রোডাকশন হতো 1400 MMCFD, ঠিক আছে? চিন্তা করেন 2009। তার থেকে আমি 2008 বছরের মতো, 2009 আবার 15-16-র দিকে আমি পিকে চলে গেলাম, 2800 MMCFD আমি প্রডিউস করা আরম্ভ করলাম আমার নিজের থেকে। এই যে এই 8 বছরে আমি আমার প্রোডাকশনটা দ্বিগুণ করে ফেললাম ফ্রম মাই রিজার্ভস, এর মধ্যে কোনো এক্সপ্লোরেশন করি নাই। তাহলে তো অবশ্যই এটা প্রোডাকশনটা এমন একটা জায়গায় যাবে যেটা পিক, যেটা 2800, তারপরে ফল করবে, যেটা এখন হচ্ছে। মানে এটা তো হবেই। তাহলে এই জিনিসটার আমার যেটা হবেই, এবং আমি যে এত কুইকলি আমার ডিমান্ডটা বাড়িয়ে দিলাম। এখন অনেকে বলবে তাহলে কি আমরা কি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করবো না, তাহলে কি আমরা এটা করবো না, আমরা কি এটা ধরে রাখবো? আমি লিভিং বিয়ন্ড ইয়োর মিনস একটা কথা আছে ইংলিশে, ঠিক না? আমার যে ক্ষমতা আছে, তো ক্ষমতার বাইরে আমি কি যাব না, ঠিক আছে? এই জায়গায় এই সময়টাতে তারা সিদ্ধান্ত নিল যে যেহেতু আমাদের শর্টেজ আছে, শর্টেজ মিট করতে হবে, এলএনজি ইজ দ্য বেস্ট সলিউশন। ওইখানে উনি যেটা বললেন যে আমরা আমাদেরকে একদম নিজে থেকে শেষ করে দিলাম। সমস্যা ছিল কি, ওই সময় এলএনজির দাম সাংঘাতিক কম ছিল, এত কম ছিল যে এটা কল্পনা করা যায় না। মানে এখন যেটাতে কিনছি তার 3 ভাগের 1 ভাগ ছিল, এবং মনে যে হচ্ছিল যে এইরকমই থাকবে আর বাড়বে না। এমনও আমি কথা শুনেছি, আমাকে তখনকার নীতি নির্ধারকরা বলেছে ইট ইজ বেটার আমাদের নিজস্ব গ্যাস উত্তোলন থেকে ওইটা বেটার এলএনজি ইম্পোর্ট করে আনা। এবং ওনারা সবাইকে বলেওছে আপনারা একটু পয়সা বেশি দিলেই আমরা এলএনজি আনতে পারবো, আপনাদের এলএনজি দিব, কোনো চিন্তা নাই, এমন করে বলেছে যে আপনারা, এমনও বলেছে যে ইভেন আমি জানি যে ইট ভাটায়, যেখানে আমরা দিতেই পারি না গ্যাস, আপনি ইট ভাটায়ও যদি গ্যাস চান, আপনাকে দেয়া হবে, কোনো অসুবিধা, নো প্রবলেম, গ্যাসের কোনো সমস্যা থাকবে না, আপনারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেন। তো এখন আপনি যদি একটা ক্রিটিক্যাল কম্পোনেন্ট অফ প্রোডাকশন সেটাকে এইভাবে করে আপনি ইন্ডাস্ট্রিজদেরকে প্রচার করেন,
তো তারা তো উদ্বুদ্ধ হবেই, তো তারা আরম্ভ করলো বিল্ড করতে। এই যে 8 বছরটা এটা ক্রিটিক্যাল। এই সময় আমাদেরকে আমাদের নিজস্ব গ্যাস আহরণের ব্যাপারে একেবারে মরিয়া হয়ে লাগা উচিত। কেন মরিয়া রাখবো? কারণ আমি তো দেখতেই পাচ্ছি আমি 8 বছরের মধ্যে এমন একটা জায়গায় যাব, তারপরে আমার প্রোডাকশন ফল করবে দেশের। আমি তো পাগল হয়ে যাব যে আমার এই হ্যাঁ এই যে যেটা বলি আমি রিজার্ভ প্রোডাকশন রেশো, আমার কত রিডাকশন কত প্রোডাকশন, এর মধ্যে একটা পুরো ফর্মুলাই আছে ওয়ার্ল্ডে। হ্যাঁ, এবং এই ফর্মুলা অনুযায়ী আমেরিকায়, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় 50 বছর ধরে ওরা এটাকে একটা হ্যাঁ স্টেডি রেখেছে। এইভাবে কিভাবে রেখেছে? যখনই দেখা যায় যে এটা ওদের ডিমান্ড কমে যায়, তখনই রিক বেড়ে যায়, আবার রিক চলে যায়, বেড়ে যায় চলে যায়। এই যে একটা খেলা, এমনও হতে পারে, আমি অস্বীকার করছি না যে হ্যাঁ আমাদের আর গ্যাস নাই, শেষ হয়ে গেছে, মজুদ ফুরিয়ে গেল, মজুদ ফুরিয়ে গেছে। এই মজুদ ফুরিয়ে যাওয়ার ইয়ের মধ্যেও একটা বিরাট একটা ষড়যন্ত্রের মতো আছে। ষড়যন্ত্র নাকি আমি জানি না, কারণ তখনকার সময় ইভেন আমি অনেক জিওলজিস্টকে বলেছি, ইভেন আমাদের বাংলাদেশে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টও আছে অনেক জায়গায়, আমি তাদেরকে গিয়ে বলেছি আরে তোমাদের তো চাকরি থাকবে না, তো তোমরা এখানে বসে আছো কেন? তোর ইয়ে নেই। আপনি কি দেখেছেন যে ঢাকা ইউনিভার্সিটির কিংবা কোনো ইউনিভার্সিটির জিওলজি ডিপার্টমেন্টের থেকে একটা আন্দোলন হয়েছে এই পিরিয়ডে যে আমাদের গ্যাস আছে? আপনি দেখেছেন কখনো? না, মনে পড়ে না একেবারেই। তো তারা এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখন বদরুল ইমাম ভাই যেটা সব কথাগুলো বলছে, হ্যাঁ উনি তখনও হয়তো বলেছেন, কিন্তু যেই জোর গলায় বলা উচিত ছিল, আমি তো মনে করছি হাতাহাতি হয়ে যাওয়া উচিত ছিল দেশের এখন যেই অবস্থা তাদের মধ্যে, যে অফকোর্স আমাদের গ্যাস আছে। আমি অন্যরকম ইঞ্জিনিয়ার, ওকে, বাট তাও কিছু জানি। আই ক্যানট গ্যারেন্টি যে গ্যাস আছে, বাট আনটিল অ্যান্ড আনলেস আমি একেবারে মরিয়া হয়ে চেষ্টা করে আমি দেখব যে নাই, তারপরে আমি বলবো ঠিক আছে। এখন তাও যে আমি এলএনজিতে যাবো কেন? আমি অন্য কিছু যেতে পারি তো। হ্যাঁ, আমি হুট করে যে আমি গ্যাসের ইনফ্রাস্ট্রাকচার আছে সেই জন্য আমি এলএনজি চলে গেলাম, এইরকম ধরনের প্ল্যানিং করা উচিত না। স্পট মার্কেটে বিডিং এ চলে যাব, বিষয়টা এরকম, যখন মজুদ যদি আপনার না থাকে। না, মজুদ যদি না থাকে তখন তো একটা প্ল্যান করতে হবে যে আমি গ্যাসে থাকবো নাকি আমি অন্য জ্বালানিতে যাব, নাকি আমি, ওনারা ধরে নিচ্ছে যে এলএনজি ইম্পোর্ট ইজ দ্য সিম্পলেস্ট। হ্যাঁ, ওনাদের তরফ থেকে কিন্তু সিম্পল, কারণ ওনারা তো খালি ইম্পোর্ট করবেন, তাকে তখন তো ডলারের শর্টেজ ছিল না। হ্যাঁ, এলএনজি এর দাম কম ছিল, ওনারা খালি ইম্পোর্ট করবে, বিক্রি করে দেবে, লোকটা পয়সা দেবে, দে উইল হ্যাভ দ্য মানি। হ্যাঁ, ওই এখন তো মাল্টিপল প্রবলেম হয়ে গেছে, সেগুলার অ্যানালিসিস ডিফিকাল্ট হয়ে গেছে। হ্যাঁ, ওনারা বলতে আমরা জানতাম যে ডলারের অবস্থা এরকম হবে, ঠিক না? তো মানে আমি যদি বলি এখন যদি আমি $15 গ্যাস কিনি, হ্যাঁ, আর আমার টাকার ডলার ডেপ্রিসিয়েশন যদি 50% হয়ে থাকে, যেটা হয়ে গেছে কিছুদিনের মধ্যে হয়ে যাবে, এই 50% হয়ে থাকে, তাহলে তো এই $15 তো অ্যাকচুয়ালি $10, ঠিক না? ওই সেন্সে $10 আমার কাছে, হ্যাঁ, কিন্তু আমাকে তো $15 কিনতে হচ্ছে। এই যে কোনোদিন যে একটা আমদানিকৃত জিনিস, এটা যে দাম বেড়ে যেতে পারে, কস্ট বেড়ে গেল। না, এই যে একটা আমদানির জিনিসের উপরে নির্ভর করলে এটা তো বাড়তেই পারে, এটা তো আমদানিকৃত। এবং জ্বালানির মতো আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই পিরিয়ডে নবায়নযোগ্য জ্বালানি, রিনিউয়েবল অফ অল সর্টস, তাদের দাম ফল করেছে। আপনি তো মনোযোগ দেবেন আমার কথা। এই পিরিয়ডে যদি আমি জানি না কতখানি করা যেত, বাট আমি যা করতে পারি তার এখন বলবো 5 ভাগও আমরা করি নাই, 5 ভাগও করি নাই, কেউ বলবে 10 ভাগ করি নাই। হ্যাঁ, তো আমার কথা যে সবগুলো জিনিস যদি যেটা করা উচিত ছিল সেটা যদি আমি না করি, তাহলে তো আমি এই অবস্থায় পড়বই এখন। স্যার, আমরা বিরতিতে যাওয়ার আগে খন্দকার গোলাম মজিম যদি ছোট্ট করে একটু যুক্ত করেন যে আমরা আসলে শেষ পর্যন্ত স্যারের কথার সাথে যদি কিছু যুক্ত করতে চান, আমরা বিরতিতে যেতে চাই, ছোট্ট করে যদি 1 মিনিট কিছু বলেন। হ্যাঁ, মানে যেটা এক্ষেত্রে বলার বিষয় যে শিল্প কারখানা, আমাদের দেশে তো অবশ্যই শিল্পায়ন প্রয়োজন রয়েছে এবং শিল্প কারখানার জন্য আমাদের জ্বালানি সরবরাহ দরকার আছে, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমাদের জ্বালানির ক্ষেত্রে যেভাবে উৎসের বহুমুখীকরণ দরকার ছিল, যেটা আসলো যে আপনার কাছে গ্যাসের অপশন রয়েছে, এলএনজির অপশন রয়েছে, নবায়নযোগ্য জ্বালানি রয়েছে, পেট্রোলিয়াম রয়েছে, ডিজেল রয়েছে, আমরা কিন্তু খুব ন্যারোলি আমরা গ্যাস ভিত্তিকের দিকে আমরা কিন্তু হেঁটেছি। এবং সেই সময়ে যদি আমরা এক্সপ্লোরেশনের দিকে যদি যথাযথ নজর দিতাম, এবং তাহলে কিন্তু
আমাদের এই সমস্যা হতো না। একই সময়কালে বঙ্গোপসাগরে আমরা যতদূর জানি ভারত গ্যাস পেয়েছে, মিয়ানমার গ্যাস পেয়েছে, অথচ আমরা বঙ্গোপসাগরের সবগুলো ব্লককে আমরা বসিয়ে রেখেছি। তো সুতরাং সেই হিসেবে বিবেচনা আমি এখনো বলবো যে আমাদের নতুন করে আবার টেন্ডার ফ্লোট, যদিও আন্তর্জাতিক টেন্ডার একবার ফ্লোট করে সেভাবে পাওয়া যায়নি, শোনা যাচ্ছিল পাওয়া যাবে কিন্তু পরে পাওয়া যায়নি, কিন্তু সেটাও মনে হয় একটু ভেবে দেখা দরকার আছে যে পূর্বতন সরকারের সময় কি পরিস্থিতি ছিল, এখনকার পরিস্থিতিতে কিছুটা রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে, কিন্তু আমার তারপরে মনে হয় যে আমাদের বঙ্গোপসাগরের ক্ষেত্রে গ্যাস কূপ খননের জন্য নতুন করে আবার হয়তো টেন্ডারের উদ্যোগগুলো নেওয়া দরকার। জি, আমরা জানি যে ভারতীয় একটি কোম্পানি করতেন, সেটিও কিন্তু এই 5 আগস্ট পরবর্তী সময় সেখানে বন্ধ হয়ে আছে আসলে তাদের কার্যক্রম। আমরা একটা বিরতি থেকে ফিরে আসি, ফিরে এসে কথা বলবো। দর্শক, আড়াইসিএল জনতন্ত্র গণতন্ত্রে আমরা কথা বলছি গ্যাস সংকটের দুর্ভোগ এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে দুজন অতিথি আজকে রয়েছেন, জ্বালানি বিশেষজ্ঞ। আরও কথা বলবো, একটা বিরতির পর আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত আড়াইসিএল জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। আমরা আজকে কথা বলছি গ্যাস সংকটের দুর্ভোগ এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ইজাজ হোসেন, সাবেক অধ্যাপক বুয়েট এবং জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ। স্বাগত জানাচ্ছি স্যার আরও একবার আপনাকে। আমাদের সাথে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম রয়েছেন, অর্থনীতিবিদ, গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। স্বাগত জানাচ্ছি আরও একবার। আমরা মোটা দাগে গ্যাসের বা জ্বালানির যে সংকটের কথাগুলো বলছিলাম এবং এই সমাধানের বিষয়গুলো নিয়ে আপনারা নিয়মিতই বলে এসছেন। আমরা যদি একটু খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনাকে দিয়ে শুরু করি এবার। আমরা দেখেছি যে সবথেকে বড় অর্থনীতিতে যে ডমিনো এফেক্ট বলা হয় সেটা বোধহয় জ্বালানিকে ঘিরে, যে এর সাথে আসলে একটা নিবিড় সম্পর্ক থাকে। আমার জ্বালানির সংকট হলে যেমন শুধু বাসাবাড়ি নয়, শিল্প কারখানায় বিপর্যয় হয়, আমার রপ্তানি অভিঘাত চলে আসে, আমার রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হয়, ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, কর্মসংস্থান, এই যে ডমিনো ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি যে মোটা দাগে আজকের যে পরিস্থিতি, একটু যদি সংকটের কারণ ধরি, গ্যাস, বিদ্যুৎ বা আমাদের এই জ্বালানির ক্ষেত্রে এই সংকটের পেছনে আসলে এটা একটা বড় ব্যর্থতা। আমাদের আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই ব্যর্থতার জন্য আসলে দায়ী মূলত কোন কারণগুলো? আপনারা তো নিয়মিত এই গবেষণা এই কথাগুলো বলে এসছেন, তবু কোন বিষয়গুলোকে বলবেন যে আসলে এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য দায়ী? আমরা যেহেতু বৈদেশিক মুদ্রার চাপে পড়েছি, আমরা মূল্যস্ফীতির চাপে রয়েছি, এরকম একটা পরিস্থিতিতে যদি জ্বালানির চাপেও থাকি, পেছনের দায়ী কারণগুলো বা ব্যর্থতাগুলো আসলে কি? দায়ী আসলে সরকারের ভ্রান্ত নীতি, পূর্বতন সরকারের ভ্রান্ত নীতি। এটা ঠিক যে আমাদের জ্বালানি প্রয়োজন ছিল এবং আমাদের বিদ্যুতের প্রয়োজন ছিল এবং সেই অনুযায়ী দ্রুততর সময়ে বিদ্যুৎ সরবরাহ করবার জন্য বা জ্বালানি সরবরাহ করার জন্য দ্রুত জ্বালানি সরবরাহ আইন করে সেটা করার একটা উদ্যোগ ছিল। শুরুর দিকে উদ্যোগগুলো ইতিবাচক ফল দিচ্ছিল, কেননা 2009 পরবর্তী সময়কালে যে বিপুল পরিমাণে বিদ্যুৎ ঘাটতি ছিল সেটা খুব দ্রুততর সময় কুইক রেন্টাল এনে টেনে সেখানে একটা আপাত সমাধান দেয়া গিয়েছে, সেটা কাজেও দিয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে এই নীতিটিকে ব্যবহার করেই প্রচুর বিভিন্ন রকমের চুক্তি স্বাক্ষর হয়েছে, যে চুক্তিগুলো আসলে দেশের স্বার্থ বিরোধী ছিল এবং এই ধরনের চুক্তিগুলো একই সময়ে অপ্রয়োজনীয় ছিল, আবার দ্বিতীয়ত ছিল এগুলো অনেক বেশি ব্যয়বহুল ছিল। ফলে আপনি যদি একই সময় এগুলো কম্পিটিটিভ বিডিংয়ে যেতেন তাহলে আপনি অনেক কম ব্যয়ে, কম সাশ্রয়ীভাবে এই চুক্তিগুলো আপনি করতে পারতেন এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার যেগুলো প্রয়োজন ছিল না, অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আপনি বাদ দিতে পারতেন। যেমন এই যেটা আসলো যে গ্যাসের সম্ভাব্যতা থাকার পরেও আমরা গ্যাস এক্সপ্লোরেশনের দিকে একেবারেই যাইনি। এটা হচ্ছে, এবং না গিয়ে আমরা এলএনজি ভিত্তিক আমদানির দিকে আমাদের নজর দিয়েছি এবং সেই সময় সিসমিক সার্ভে হওয়ার কথাও ছিল, যে বলা হচ্ছিল বাংলাদেশে কি পরিমাণে অফশোর এবং অনশোরে কি পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে তার একটা সম্ভাব্যতা যাচাই দরকার এবং 2D সার্ভের চেয়ে 3D সার্ভে করলে আরো ভালো বোঝা যায়, সেক্ষেত্রে বিনিয়োগকারীরা আকৃষ্ট হবেন বিনিয়োগ করে। সেই উদ্দেশ্যে আসলে নরওয়েজিয়ান একটা কোম্পানির সঙ্গে আলোচনাও হয়েছিল যে তারা করবেন, কিন্তু অজ্ঞাত কারণে সেটি আর আগায়নি। ফলে আমাদের দেশে যে কি পরিমাণ মজুদ থাকতে পারে সম্ভাব্যতা, সেই যাচাইয়ের সুযোগটিও কিন্তু আর হয়নি। ফলে ওরকম একটি জায়গায় কিন্তু আপনি ভালো কোম্পানিকে ডাকলেও সে তখন বিডিংয়ে আসতে চাইবে না, যেহেতু তার কাছে ডেটা নেই। কিন্তু সেই সুযোগটিও কিন্তু পরবর্তীতে দেওয়া হয়নি, বরঞ্চ সেখানে এলএনজির দিকে যাওয়া হয়েছে। সুতরাং এটি একটি বড় রকমের নীতিগত আমি দুর্বলতা বলবো। দ্বিতীয়ত হলো যে এক ধরনের ভেস্টেড গ্রুপ বেসরকারি খাতে এবং সরকারের ভিতরে এই এলএনজিকে ব্যবহার করা
এবং এই যে কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্ট যেটাকে আমরা বলছি দ্রুত জ্বালানি সরবরাহ আইন, এটাকে ব্যবহার করে এই জায়গা থেকে প্রচুর পরিমাণে তারা মুনাফা করতে চেয়েছে, যেটাতে সরকারের স্বার্থহানি হয়েছে যেমন, আবার অন্যদিকে হয়েছে মানে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের প্রচুর দায় বেড়েছে এবং সেই দায়টা পরে ভোক্তাকে কিন্তু বহন করতে হয়েছে। সুতরাং এই জায়গাগুলো আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের পেছনে তৈরির পেছনে একটা বড় চাপ তৈরি করলো তো আমাদের। আমি তো বলি যে বর্তমানে বাংলাদেশে মানে সামষ্টিক অর্থনীতিতে যে বড় সংকট, বিশেষ করে বৈদেশিক লেনদেনের, এর একমাত্র কারণ হচ্ছে এই ভ্রান্ত জ্বালানি বিদ্যুৎ এবং জ্বালানি নীতি। এবং এটা বাস্তবায়ন করার জন্য যে পরিমাণ আমার বৈদেশিক মুদ্রা রিজার্ভে যে চাপটি পড়েছে, সেই ধকলটা আমরা আগেও পারিনি, এখনো পারছি না, এবং আমি আপনাকে বলছি তো আগামী বেশ কিছু কালও কিন্তু পারবো না। সুতরাং আমাদের যতটা সংকট কমিয়ে এই সরকারের জন্য, এই জন্য কথা বলা হচ্ছে, এই সরকারের জন্য মূল কাজ হচ্ছে মানে অনেক বেশি আর এক্সপ্যানশন দরকার নেই, যা আছে সেখান থেকেই কিভাবে মানে সমাধানের দিকে যাওয়া যায়, অপচয়কে কমিয়ে আনা যায়, এবং কিভাবে আমরা আরো সাশ্রয়ী জ্বালানির দিকে যেতে পারি। সেটা হচ্ছে কিনা মনে করেন যে সেই উদ্যোগগুলো কতটা হচ্ছে এখন এই সময়টায়, এই সরকারের সময়? দেখুন এই জায়গাগুলো তো আসলে ধীরে ধীরে হবার জিনিস। যেমন আমরা যখন বলছি নবায়নযোগ্য জ্বালানি বা বিকল্প জ্বালানির দিকে যাওয়ার চেষ্টা, এটি বেশ কিছু কাল থেকে বলা হচ্ছে, কিন্তু বলা হলেও এটার জন্য যে ধরনের একটা ইকোসিস্টেম গড়ে ওঠা বা একটা সাপ্লাই চেইন গড়ে ওঠা অথবা একটা বিজনেস মডেল গড়ে ওঠা, সেটা পরিপূর্ণভাবে এখনো হয়ে ওঠেনি। তারপরেও আমি বলবো যে আসার কথা এই সরকার অন্তত চেষ্টা করছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান জ্বালানি উপদেষ্টা নিজে ওনারা এই নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে গুরুত্ব দিতে চাচ্ছেন, এবং সেই অনুযায়ী নতুন যত বিদ্যুৎ কেন্দ্র আসছে সেগুলোকে নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধিকার দেওয়ার কথা তারা বলছেন। এবং আগের সরকারের সময় যে 40% রিনিউয়েবল এনার্জির যে পলিটিক্যাল কমিটমেন্ট ছিল, সেটাও যদি ধরা হয়, এগুলো ধরে যদি আগানো যায়, তাহলে হয়তো সেখানে একটা আশার ফল রয়েছে। যেমন এখানে একটা জিনিস এখন দরকার পড়েছে, আমাদের উদ্বৃত্ত আমাদের যারা বিদ্যুতের ক্যাপাসিটি রয়েছে, এই উদ্বৃত্ত বিদ্যুৎ ক্যাপাসিটিটা আমাদের জন্য একটা বোঝার কারণ। সুতরাং আমাদের নতুন এই যে এখন বলা হচ্ছে যে নতুন করে এর ভিতরে আবার আসতে যাচ্ছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আসতে যাচ্ছে আগামী বছর, তার কি পরিমাণ আসলে আইডল ক্যাপাসিটি পড়ে থাকবে এবং তার জন্য ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবে, সেটা একটা বড় দুশ্চিন্তার কারণ। সুতরাং এই সরকার যদি এই ধরনের বিদ্যুৎ কেন্দ্রগুলো যদি গ্র্যাজুয়ালি ফেজ আউট করেন কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরে, সেটা আমাদের এখান থেকে একটা বের হয়ে যাওয়ার উপায় তৈরি হতে পারে। আর একটা যেটা বলছি যে অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস উত্তোলন বা আহরণ, সেই জায়গাটির ক্ষেত্রে আমার মনে হয় যে অনেক গুরুত্বের সাথে সেই চেষ্টাটি হওয়া দরকার। যেটা বলা হচ্ছে যে তারা করবেন, এই সরকার বলছেন, আমরা সেটি দেখতে চাচ্ছি যেন টেন্ডারগুলো হয় এবং তাড়াতাড়ি যাতে গ্রিডে যাতে বিদ্যুৎ গ্যাসের সরবরাহ যাতে নিশ্চিত করা যায়, সেটা এখানে বেশি প্রয়োজন। অনেক ধন্যবাদ। অনেকগুলো বিষয় উঠে এসেছে। আমরা ডক্টর ইজাজ আপনার কাছেও একই বিষয় একটু জানতে চাইবো যে এই ব্যর্থতাগুলো তো ছিলই, এখন নতুন করে ভাবনার কথা বলা হচ্ছে। আমরা দেখেছি যে 2024-এর শুরুর দিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কিন্তু একটা পূর্বাভাস বলেছিল যে গোটা বিশ্বে যে ধরনের ক্রাইসিস তৈরি হতে পারে তার মধ্যে প্রথমে স্থান দিয়েছিল যে এই যে অর্থাৎ জ্বালানির যোগান বা জ্বালানির সরবরাহ সংকট, যেটা নিয়ে সিপিডিও পরবর্তীতে অনেক কথা বলেছে। আপনার কাছে স্যার একই বিষয় নিয়ে যে এইটাই যদি আমাদের একটা বড় কনসার্নিং ইস্যু হয়, যে সারা বিশ্বের একটা কনসার্নিং ইস্যু যে জ্বালানির সংকট, কারণ এটাকে কেন্দ্র করেই আমার ইকোনমি, আমার অর্থনীতি আসলে কতখানি গতিশীল হবে, সেই জায়গাটিতে স্যার আপনি যদি এখন একটু পরামর্শের কথা বলতেন, বা আমরা যে কাজগুলো এখন উদ্যোগগুলো অন্তর্বর্তীকালীন সরকার নিচ্ছে সেটি আসলে যথাযথভাবে নিচ্ছেন কিনা বা সেটি নেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে কিনা। আমি প্রথমেই ডক্টর মোয়াজ্জেমের সাথে কমপ্লিটলি একমত যে এনার্জি সেক্টরের যেই চাপটা আমাদের যে এখন ইকোনমির উপরে, ডলারের উপরে, ইকোনমিক ক্রাইসিসের উপরে, এইটাই আমি বলবো যে অলমোস্ট 50%-এর মতো এটার জন্যই দায়ী। আই এম নট শিওর যে এই যে এনার্জি সেক্টর কতখানি বড় চাপ এবং কিভাবে এই পুরা আমাদেরকে সব কিছু যেটা করার চেষ্টা করছে এটাকে বিচ্যুত করতে পারে, হ্যাঁ, লাইন থেকে, এটা আমাদের অর্থ অ্যাডভাইজার এবং আমাদের চিফ অ্যাডভাইজার ওনারা সবাই অনুধাবন করছেন কিনা, এটা আই এম নট শিওর। যদিও আমি বলে না যে যেই ফিল্ডে থাকে সে সেটাই বোঝে, সেভাবে যে অন্য কিছু না, ওনারা পলিটিক্যাল নিয়ে ক্রাইসিস এবং এগুলো নিয়ে এত ব্যস্ত, হ্যাঁ, যে ওনারা এগুলো দেখতেই পাচ্ছে না, হ্যাঁ। এবং আমাদের যে এনার্জি অ্যাডভাইজার আছে, হি ইজ অলসো জাস্ট ইজ এ ব্যুরোক্র্যাট, উনিও
এখানে যে ওনার দায়িত্ব, এবং আমি অনেকবার বলেছি যে আপনার সাথে যারা ইম্পর্টেন্ট লোক যারা আছে, মানে ওনার উপরেও যদি বলি হোয়াটএভার, হ্যাঁ, সাথে তাদেরকে নিয়ে একটা এনার্জির একটা ক্র্যাশ প্রোগ্রাম যে সলভ করার, এটা আমি দেখছি না। এবং ওইটা ওনারা যদি জাস্ট আমরা যে টাস্ক ফোর্স গুলো দেখলাম, মানে জ্বালানির ক্ষেত্রে কি ধরনের কোনো কিচ্ছু নাই। দেখেন না, এখন জ্বালানিতে এমনও লোকরা বলছে যে জ্বালানিতে চলে এত লুটপাট হলো, ইয়ে হলো, সেটা হলো, ওর তো কাউকে ধরারও দেখলাম আমরা হোয়াইট পেপার কমিটির রিপোর্টেও সেটা দেখেছি। হ্যাঁ, কাউকে তো ধরারও কিছু দেখলাম না। হ্যাঁ, ঠিক আছে, আমি ধরাটা বাদই দিলাম, যা হয়ে গেছে ঘটে গেছে, ওখান থেকে ওদেরকে চাপ দিয়ে হয়তো কিছু পেনাল্টি আনতে পারি, কিন্তু ভবিষ্যৎটার ব্যাপারে আমরা কি করছি? এই যে আমরা যেটা বলছি বারবার, রিনিউয়েবল এনার্জি কতখানি হতে পারে, কতখানি হতে পারে না, এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, ওকে, ওনার মধ্যে আমার মধ্যে করতে। কিন্তু এই যেটা একটা এক্সট্রিমলি একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা অবহেলিত হয়েছে, এই সরকারের 5 মাস হয়ে গেল, ওনারা কি প্রোগ্রাম দিয়েছে রিনিউয়েবল এনার্জির উপরে, যে যাতে করে আমি বুঝতে পারছি রিনিউয়েবল এনার্জি এখন বলি একটা, এখন রুফটপ যেগুলো আছে, রুফটপ এখন সোলার যেগুলো বলে, এটা হচ্ছে আপনি এখন যদি একটা রেফ্রিজারেটর কেনার মতো যেরকম ব্যাপার না, আপনি জাস্ট যেমনি দোকানে গিয়ে আমি এক রেফ্রিজারেটর কিনলাম, এসি কিনলাম, ঠিক ওরকম ধরনের। আপনি যদি যান কোনো দেখেন বলে আমি একটা আমার রুফটপ, আমার এখানে 10 কিলোওয়াট ছোট ছোট করে দেন, দে উইল কাম, আর 1 মাসের মধ্যে আপনাকে করে দিবে। সো হোয়াট ডাজ ইট টেক? ভিয়েতনামে এত হয়ে গেছে ওদের রুফটপ, হ্যাঁ, 10,000 মেগাওয়াট হয়ে গেছে 2 বছর, এত হয়ে গেছে যে দে ডোন্ট নো হোয়াট টু ডু উইথ ইট। আমি ওইটুকু যেতে চাচ্ছি না, আর আমরা ঠিক ওখানেই পড়ে আছি, আমরা ওখানেই পড়ে আছি। আমি তো দেখতে পাচ্ছি না রিনিউয়েবল। আর ড্রিলিংয়ের ব্যাপারে ওর গ্যাস এক্সপ্লোরেশনের ব্যাপারে ওই 50টা আর 100টা, এই বছর এই ফাইন্যান্সিয়াল ইয়ারে 50টা, আর পরে 50টা 150টা, এটা কিন্তু আগের সরকারি বলছে। ওনারা কিন্তু এর মধ্যে তেমন কোনো গতি আনতে পারেন নাই। যখনই এই কথাটা ওঠে ওনাদের কাছে, ওনারা বলেন যে আমাদের যে ফাইল যায় এই কি বলে ফাইন্যান্স ডিভিশনে, ডিভিশনে, ওখানে আটকে যায়, কারণ এইটার ক্লিয়ারিফিকেশন লাগবে, এই লাগবে, সেই লাগবে। তা আমরা যদি ওই পদ্ধতিতে এত ক্রিটিক্যাল একটা জিনিস, হ্যাঁ, যে আমি যদি না করি, তাহলে তো আমাদের এই ক্রাইসিস থেকে তো বার তো হতেই পারবো না, কোনো সমাধান হবে না। ইট ক্যান গেট ওয়ার্স। আমি বলছি তো, ইট ক্যান গেট ওয়ার্স। আমি তো মনে করছি যে আমরা যেখানে আছি, যে ইন্ডাস্ট্রিয়াল কথা বললাম, তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের স্থবির তো হবেই, এর মধ্যে বেশ কিছু ইন্ডাস্ট্রি বসে যাবে, বেশ কিছু আমরা সেটা দেখছিও যে বিশেষ করে টেক্সটাইল অনেক বেশি ধুঁকছে তারা এই মুহূর্তে। এর মধ্যে আমরা কিছু সেমিনার করেছি, কিছু প্রেসার দিয়েছি, আমিও এর মধ্যে ইনভলভ ছিলাম, ওখানে কিনোট স্পিচ দিয়ে আমরা বলেছি যত সেক্টরই আপনি যা দেন, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটাকে ঠিক রাখেন, নিশ্চয়ই সেটার কথা বলা, ওইখানে প্রায়োরিটি দিয়ে অন্যখানে দেন। দিয়েছে, কিন্তু করছে এখন। ইনফ্যাক্ট মেবি সেটার জন্যই কিন্তু হয়তো ডোমেস্টিক সেক্টরে এখন একটু কম পাচ্ছেন, কারণ ওরা মানে যতখানি দিতে পারে তার মধ্যে একটা পরিমাণে বেশি পাচ্ছে ওরা। হ্যাঁ, আমরা কিন্তু হিউজ ক্রাইসিসে আছি, এটা কিন্তু কোনোভাবে চিন্তা করছে, এবং এনার্জি সেক্টর ইজ ওয়ান অফ দেম। কিন্তু এটা কি অনুধাবন ওনারা করছেন? উপর দিকে সবাই বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে, নিশ্চয়ই আমরা হয়ে গেছে, জি, এখন অলরেডি হয়ে গেছে, আরো ভয়ঙ্কর বিপদের দিকে যেতে পারে। অফকোর্স, একদম ভয়ঙ্কর। আই এম স্কেয়ার্ড। স্যার, আমরা আরেকটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসি। দর্শক, আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রে আমরা টেকসই জ্বালানি নিরাপত্তা, গ্যাস সংকট, সার্বিক বিষয় নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আরও কথা বলবো আরেকটা বিরতির পর, আশা করি সঙ্গে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত। আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রে কথা বলছি গ্যাস সংকটের দুর্ভোগ, জ্বালানি নিরাপত্তা নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ইজাজ হোসেন এবং ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে রয়েছি। খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছ থেকেই শেষ মন্তব্য নিতে চাই। মোটা দাগে আমরা আসলে একটা সংকট নিয়ে, জ্বালানি খাত এমন একটা বড় খাত, এটা নিয়ে আসলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করেও সমাধানে পৌঁছানো কঠিন। যেটি বলছিলেন যে আমরা একটা বিপদের মধ্য দিয়ে যাচ্ছি, ডক্টর ইজাজ স্যার বলছিলেন, আপনি মনে করেন কিনা যে আসলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সেই কথা ধরেই যে বিশ্বের জন্য বিশ্বও মনে করে যে না, এটা একটা বিশ্বব্যাপী একটা বিপর্যয়কর পরিস্থিতি। আমরা কি আসলে সেই বিপদ নিয়ে যতখানি আশঙ্কা বা যতখানি প্রস্তুতি প্রয়োজন সেই জায়গাটাই নিচ্ছি, বা এটাকে কি আদৌ বিপদ মনে করছি? প্রথমত হলো যে মানে যেটা একটু আগে প্রফেসর ইজাজ বলছিলেন, ইজাজ ভাই, যে আমরা আসলে মানে জ্বালানি খাতের সংকটটার মাত্রাটা বুঝে উঠতে পারছি না।
এবং বিশেষ করে আমাদের ভ্রান্ত স্বাভাবিক সময়েই থাকলে, একটা স্বাভাবিক পরিস্থিতিতে থাকলে অন্যান্য দেশ যে ধরনের পরিস্থিতিতে জ্বালানিকে বিবেচনা করে, আমরা তার থেকে অনেক গভীরতর সংকটের ভিতরে রয়েছি। সুতরাং আমাদের আরও বড়ভাবে জ্বালানি খাত নিয়ে ভাবার দরকার আছে। যেমন আমাদের জন্য জ্বালানির ক্ষেত্রে সীমিত জ্বালানি এবং এর বহুমুখী ব্যবহার এবং সবচেয়ে ইকোনমিক এবং মোস্ট এফিশিয়েন্ট ব্যবহার নিশ্চিত করার প্রয়োজন হয়েছে। এবং একই সাথে একটি বা দুটো উৎসর চেয়ে আমাদের বহুমুখী জ্বালানির দিকে সরে আসার দরকার আছে, যেটা এখনই দরকার। যেমন আমি যদি বলি, যেমন আমরা জ্বালানি যে বিপুল পরিমাণ আমদানি করি, এর ভিতরে পেট্রোলিয়াম রয়েছে, এলএনজি রয়েছে, কয়লা রয়েছে, এগুলো রয়েছে। আমরা যদি কৃষিতে সেচের জায়গায় যদি ডিজেলের ব্যবহার কমাতে পারি এবং কৃষিতে যদি ইরিগেশনকে যদি সোলার বেসড ইরিগেশনে যাওয়া যায়, আমি জাস্ট 27-28 ডিসেম্বরে বগুড়ায় ঘুরে এসেছি, সাকসেসফুলি সেখানে সোলার ইরিগেশন হচ্ছে। সুতরাং তাহলে কিন্তু আপনি ওখান থেকে জ্বালানি সাশ্রয় করতে পারেন এবং ওই পেট্রোলিয়াম কিন্তু আপনি অন্য জায়গায় ব্যবহার করতে পারেন। যে আপনি আপনার ট্রান্সপোর্ট সেক্টরে আপনি যদি ইলেকট্রিক কার বা আপনি যদি হাইব্রিড কারের দিকে যদি যেতে পারেন, তাহলেও আপনার কিন্তু জ্বালানি সাশ্রয় হতে পারে, যদি আপনি যেতে পারেন। আপনি যদি শিল্প খাতে আপনার যে বয়লারের ব্যবহারের জন্য এত গ্যাসের ব্যবহার, সেখানে যদি গ্যাস ভিত্তিক বয়লারের জায়গায় যদি ইলেকট্রিক বয়লারের দিকে যেতে পারেন। এবং একটু আগে কথা হচ্ছিল, যদি আমি গ্যাসের ইফিশিয়েন্ট ব্যবহার বা অ্যাপ্লায়েন্স বা ইনস্ট্রুমেন্টসগুলো যদি ইফিশিয়েন্ট ব্যবহার করার মতো যদি এনার্জি সেভিং নিতে যেতে পারে, তাহলেও একটা বড় সাশ্রয় হতে পারে। এর আমাদের যেটা চেষ্টা করা দরকার আগামী অন্তত আরো 5 বছরের জন্য, সেটা হচ্ছে স্বল্প জ্বালানি, সাশ্রয়ী ব্যবহার, এর এফিশিয়েন্ট ব্যবহার, উপযুক্ত ব্যবহার এবং বিকল্প জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানির দিকে শিফট করা। এর মাধ্যমে আমাদের সমাধানের পথ খুঁজতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা সুনির্দিষ্ট করে অনেকগুলো বিষয় বলেছেন। ডক্টর ইজাজ, আপনার কাছে থেকে এই একই বিষয়ে শেষ মন্তব্য নিতে চাই। আমাদের ডক্টর মোয়াজ্জেম তো একদম কমপ্লিটলি সামারাইজ করে দিয়েছে যে স্বল্প, আমরা এটাকে কনজারভেশন বলি, এনার্জি কনজারভেশন। হ্যাঁ, আমরা যে কনজারভেশনের মাধ্যমে কতখানি আমাদের এনার্জি কনজাম্পশন কমাতে পারি, তবে ইকোনমিস্টদের ভাষায় তারা বলবে তাহলে দাম বাড়িয়ে দাও, দাম বাড়ালেই এটা কমে আসবে। কিন্তু আমাদের অবশ্য এত সমস্যা আছে দারিদ্রতা অন্য কিছু নিয়ে, যে ওইটা ওইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি না বিদেশে। কিন্তু আমি যেহেতু এটা ইন্ডাস্ট্রি নিয়ে আরম্ভ হয়েছিল কথা, আর গৃহস্থলিতে নিয়ে কথা হয়েছিল, ইন্ডাস্ট্রিকে বুঝতে হবে যে সমস্যাটা এখন আমাদের সবার। ওনারা এই কন্টিনিউয়াসলি সরকারকে বলে যে আমাদেরকে বেশি গ্যাস দাও, দাও, হবে না। দে হ্যাভ টু টেক সাম রেসপন্সিবিলিটি। এবং সেই রেসপন্সিবিলিটির মধ্যে ওইটা হচ্ছে, যেটা হচ্ছে কম ব্যবহার করা, বিকল্প জ্বালানি আনা, এনার্জি এফিসিয়েন্সি বাড়ানো। এনার্জি এফিসিয়েন্সি আপনি বিশ্বাস করেন 25% বাড়ানো যায় খুব সহজেই। একটা ইনভেস্টমেন্ট লাগে, এমনি তো হবে না, তো ইনভেস্টমেন্ট করবো না কেন আমি? হ্যাঁ, বিকজ এটা তো ক্লাইমেট চেঞ্জের জন্যও ভালো, ওদের যে কমপ্লায়েন্স যেটা সেটার জন্যও ভালো। হ্যাঁ, ওই কার্বন ডাইঅক্সাইড এমিশন কম হবে। সো এনার্জি এফিসিয়েন্সির জন্য ওরা করে। আমাদের ঘাটতি কতখানি, আমি যেটা বললাম, সারা দেশে ঘাটতি গ্যাসের হলো 25%। আমি বলছি এনার্জি এফিসিয়েন্সিতে আমি 25% কমাতে পারি। হ্যাঁ, তো ওই দিকেই আমাদের যেতে হবে। কেন, কি কারণে জানি আমাদের যদিও শর্টেজ হচ্ছে, আমরা ক্রাইসিসে আছি, কিন্তু মানুষের ব্যবহারে এই সচেতনতাটা আসে না, এই পরিবর্তনটা নেই, স্পেশালি ইন্ডাস্ট্রিদের মধ্যে। যে তারা যে একটা ক্র্যাশ প্রোগ্রাম নিবে যে আমরা ক্রাইসিসটা মিট করব, উনি যেটা বললেন আমি কমপ্লিটলি এগ্রি করি। একটা জিনিস দিয়ে হবে না যে আমি কম ব্যবহার করব, সবগুলা অ্যাক্রস দ্য বোর্ড। গ্যাস এক্সপ্লোরেশন বাড়াতে হবে, আমার কি বলে নবায়নযোগ্য বিদ্যুতের তো এখন অনেক স্কোপ হয়ে গেছে। কারণ অলরেডি আমরা বিদ্যুতের জন্য, জ্বালানির জন্য বেশি দাম দিতে অভ্যস্ত। বেশি দাম দিতে যদি অভ্যস্ত হয়ে যায়, তাহলে তো আমার গ্যাপ যেটা আগে ছিল রিনিউয়েবল এনার্জি আর এনার্জির মধ্যে, এটা কমে গেছে। এখন তো ডেফিনেটলি আমি যেতে পারি যেখানে। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিই, শেষ করি। আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গ্রিডে ব্যবহার করছি। হ্যাঁ, যেখানে আমার সোলার পাওয়ার প্ল্যান্ট থাকার কথা ছিল, নাই কেন? ওয়াই নট? এই সোলার পাওয়ার প্ল্যান্ট, এগুলো গ্রিডের দাম, এগুলো 5-6 টাকা, আমি সেখানে 25 টাকার বিদ্যুৎ ব্যবহার করছি। আমি যত 1000 মেগাওয়াট হলেও আমি কেন করছি? তার মানে আমার প্রিন্সিপালি যে জিনিসটা ঠিক করে সেখানেই আমি নাই। স্যার, অনেক ধন্যবাদ জানাই আপনাদের দুজনকেই আজকের এই আলোচনায় সময় দেওয়ার জন্য। দর্শক, আমরাও আশা করব যে এই টেকসই জ্বালানি এবং নবায়নযোগ্য জ্বালানি, বিকল্প জ্বালানি যেটি আসলে বিশেষজ্ঞরা বলছিলেন, সেটি যদি আমরা নিশ্চিত করতে না পারি, তা না হলে অর্থনীতির যে স্বাভাবিক ছন্দ, স্বাভাবিক কার্যক্রম
আমাদের বিপর্যয় কিন্তু বাড়তেই থাকবে এবং সেটি আসলে কোনোভাবেই কাম্য নয়। আমরা আজকের আড়াইসিএল জনতন্ত্র গণতন্ত্র এখানেই শেষ করব। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে নতুন উদ্যম নিয়ে এই বিষয়গুলো নিয়ে ভাববেন। আগামীকাল আবারও নতুন বিষয় নিয়ে নতুন অতিথি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভরাত্রি।